নমস্কার। আমি প্রথমেই আপনারা যারা যারা আজকে এই প্রতিবাদ মঞ্চের সামনে উপস্থিত হয়েছেন, দীর্ঘক্ষণ ধরে যারা যারা আজকের এই সমাবেশে আছেন, মঞ্চে উপস্থিত বাংলার জনগণমন অধিনায়িকা, ভারতবর্ষের জনপ্রিয়তম মুখ্যমন্ত্রী, আমাদের প্রত্যেকের আবেগ, আমাদের প্রত্যেকের অহংকার, আমাদের প্রত্যেকের গর্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম জানাই এবং আপনাদের ধন্যবাদ জানাই যারা প্রত্যেক দিন এখানে উপস্থিত হচ্ছেন এবং এই লড়াইকে, এই যুদ্ধকে আরও জোরদার করছেন। দেখুন, ইতিমধ্যেই গত কয়েকদিন যাবৎ এই ধর্ণা মঞ্চ থেকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আরও আমাদের দলের যারা যারা বক্তব্য রেখেছেন, তারা এসআইআর সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলি ইতিমধ্যেই আপনাদের সামনে তুলে ধরেছে। আমি আপনাদের আমার একটা অভিজ্ঞতার কথা বলি। দ্বিতীয় দিন যেদিন ধর্ণা মঞ্চ থেকে বেরোচ্ছি, বাইরে কিছু ছেলে, আমাদের কিছু ভাই বোন, কিছু কাকিমা, কিছু জেঠিমা আমায় দাঁড় করালো, বললো, ভাই কিছু কথা বলতে চাই। আমি এক একজনের সাথে দাঁড়িয়ে কথা বললাম কম করে 1 ঘন্টা। আমি যত কথা বলছি, ঘড়ির কাঁটা যত এগোচ্ছে, আমি তত অবাক হচ্ছি। এক একজনের গল্প শুনে মাথায় হাত। আজকে সুপ্রিম কোর্টে একটা মামলা ছিল, আমি সেই বিষয়ে কোনো মন্তব্য করব না। তবে আমি এইটুকু বলি, যে কথাটা তারা বললেন আমি শুনে অবাক হয়েছি, শুধু তাই নয়, আমি ভেবে ভয় পাচ্ছি, আমি ভেবে অবাক হচ্ছি সেই সাধারণ মানুষগুলোর কথা ভেবে যারা তাদের মতো পরিস্থিতিতে আছেন। কি পরিস্থিতি? অলরেডি মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে তুলেও আজ থেকে 3 দিন 4 দিন আগে দেখিয়েছেন। কি বিষয়? আচ্ছা, আপনাদের মনে আছে নির্বাচন কমিশন শুরুতে যে 11টা ডকুমেন্টের কথা বলেছিল, যেগুলো থাকলে আপনাদের নাম ওঠা নিয়ে আর চিন্তা করতে হবে না, সেই ডকুমেন্টগুলোর কথা টেলিভিশন চ্যানেলের আলোচনায় রোজ শুনেছেন। তার মধ্যে মূল যে 2-3টি ডকুমেন্ট ছিল, একটা ছিল বার্থ সার্টিফিকেট, সেটা না থাকলে অবর্তমানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জন্ম প্রমাণপত্র হিসাবে, অথবা কারোর কাছে যদি পাসপোর্ট থাকে, তাহলে এগুলোর মধ্যে কোনোটাই প্রয়োজন নেই। ওনাদের কাছে গল্প শুনে আমি অবাক হলাম। একজন যিনি পাসপোর্ট জমা দিয়েছেন, নাম ডিলিটেড, বার্থ সার্টিফিকেট জমা দিয়েছেন, নাম ডিলিটেড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জমা দিয়েছেন, নাম ডিলিটেড। এবার আপনারা আমাকে বলুন, নির্বাচন কমিশন যে তালিকা দিয়ে দিয়েছে, সেই তালিকার সবচেয়ে গ্রহণযোগ্য 3টে সার্টিফিকেট জমা দেওয়ার পরও যাদের নাম ডিলিট করছে, তাহলে সাধারণ খেটে খাওয়া প্রান্তিক মানুষগুলোর কথা ভাবুন, সেই মানুষগুলোকে কিভাবে ভোটার তালিকা থেকে এরা বাদ দিচ্ছে। এই লড়াইটা তৃণমূল কংগ্রেসের লড়াই নয়, এই লড়াইটা একটা রাজনৈতিক লড়াই নয়, এই লড়াইটা কেবলমাত্র একটা আদর্শগত লড়াইও নয়। এই লড়াইটা এই মাটির ওপর, এই মাটির মানুষদের অধিকার বাঁচানোর লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায়ের শুরুর দিনের স্লোগান মা, মাটি আর মানুষ। এই মাটির ওপরে, সেই মাটির ওপরে থাকা মা আর মানুষগুলোর অধিকার থাকবে কিনা, সেটার যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিবাদ মঞ্চ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধর্ণা মঞ্চ। এ লড়াই সাধারণ মানুষের, এ লড়াই বাংলার প্রান্তিক মানুষদের, এ লড়াই মতুয়াদের, এ লড়াই মুসলিমদের, এ লড়াই মহিলাদের, এ লড়াই ছাত্রের, এ লড়াই যুবর। কারণ আমার আপনার প্রত্যেকের ঘরে বাড়িতে এমন হাজার হাজার মানুষ আছে যাদের নাম হয় ডিলিটেড বা বিচারাধীন করে রেখে দিয়েছে। আপনি আমিও জানি না আমাদের কি হবে, আমরা জানি না কি পরিণতি। যে মানুষগুলো বিচারাধীন, তারা কবে জানতে পারবেন তারা পাশ করলেন না ফেল করলেন? যদি তারা ফেল করেন, তারা কবে আবেদন জানাবেন? আজকে সুপ্রিম কোর্টে আমাদের বাংলার প্রতিনিধি হিসাবে যে আইনজীবীরা ছিলেন,
তারা এই প্রশ্ন তুলেছেন যে 10 লক্ষ নাম নাকি বিচারাধীন হয়ে গেছে, মানে বিচার করা হয়ে গেছে, বিচার প্রক্রিয়া শেষ। কিন্তু নির্বাচন কমিশন সেই 10 লক্ষ নামের তালিকাটা কেন ঝোলালো না বলুন তো? 60 লাখের মধ্যে 10 লাখের যদি বিচার হয়ে গিয়ে থাকে, কেন ঝোলানোটা দরকার? দরকার এই কারণে, এবার ভাবুন এই 10 লাখের মধ্যে কিছু লোকের নাম ডিলিট করেছে ন্যায্য ব্যক্তি, হতেই পারে, যেমন আগে হয়েছে, এবং এই উদ্দেশ্য নিয়েই ওরা করছে। এবারে এই মানুষগুলো তো আবার অ্যাপ্লাই করার টাইম চাই, এই মানুষগুলোকে তো নিজেদের অধিকার প্রতিষ্ঠা করার টাইম দিতে হবে। কিন্তু আপনি যদি গোটা 60 লাখ নাম হঠাৎ একদিন লিস্ট টাঙালেন মাধ্যমিকের রেজাল্টের মতো, আর তার পরের দিনই ঘোষণা করে দিলেন নির্বাচন, যে মানুষগুলোর নাম বাদ যাবে, তারা লড়াইটা কবে লড়বেন, তারা আইনি প্রক্রিয়ায় কবে যাবেন? এই পরিস্থিতির মধ্যে বেছে বেছে পশ্চিমবঙ্গকে ঠেলেছে নির্বাচন কমিশন বিজেপির নির্দেশে। এ কথা বারবার দিদি বলেছেন এই মঞ্চ থেকে। আপনারা বলুন তো, আজকে আমি একটা স্বাভাবিক প্রশ্ন করতে চাই, লজিক্যাল ডিসক্রিপেন্সি, এই যে নতুন নাটক, এই নাটকটা তো শুরুতে ছিল না। কাঁথির মেজো খোকা রোজ চিৎকার করে বললেন, আজকে ব্রেকফাস্টে 58 লাখকে খেয়েছি, লাঞ্চে 1.5 কোটিকে খাবো। বুঝুন, এরা রাজনৈতিক নেতা, এদের কাছে জনসাধারণ ব্রেকফাস্ট আর লাঞ্চের খাবার। বললেন ভালো কথা, কিন্তু টার্গেট কত বেঁধে দিলেন? 1.5 কোটি। 1.5 কোটি কথাটা শুরু থেকে নির্বাচন কমিশন বলেনি, 1.5 কোটি কথাটা শুরু থেকে বিজেপির নেতারা বলেছে। 1.5 কোটি রোহিঙ্গা, 1.5 কোটি বাংলাদেশি। আর আপনারা দেখুন, শুরুতে যেই 58 লাখ হলো, তখন বিজেপির নেতারা বলল, हमारा টার্গেট তো কমপ্লিট नहीं हुआ, कैसे हो सकता है? তখন কর্তার ইচ্ছায় কর্ম, নির্দেশ এলো 58 লাখে আটকে রাখলে চলবে না, সংখ্যাটাকে নরেন্দ্র মোদী অমিত শাহের নির্দেশ মতো 1.5 কোটিতে নিয়ে যেতে হবে। তাই 1.5 কোটিতে কিভাবে নিয়ে যাব? শুরু হলো লজিক্যাল ডিসক্রিপেন্সি। আচ্ছা আপনারা আমায় বলুন তো, ভোটার কার্ড আপনাকে কে দিয়েছে? কে দিয়েছে? নির্বাচন কমিশন। আধার কার্ড কে দিয়েছে? ভারত সরকার। প্যান কার্ড কে দিয়েছে? ভারত সরকারের অর্থ দপ্তর। আপনাদের যতগুলো ডকুমেন্ট, আপনারা কোনোটা কি নিজে গিয়ে কম্পিউটারে ফটোশপে বানিয়েছেন? বানাননি তো। সবকটা ডকুমেন্ট আপনাদের দেশের সরকার দিয়েছে বা দেশের নির্বাচন কমিশন দিয়েছে। সেই ডকুমেন্টের ভিত্তিতে, সেই ডকুমেন্টের ভুলের ভিত্তিতে আজকে সাধারণ নাগরিককে কিভাবে তারা বেনাগরিক করতে পারে? আচ্ছা একটা মানুষ কি ইচ্ছা করে তার আইডেন্টিটি কার্ডে ভুল বানান লেখে না তো? তাহলে যে রাষ্ট্র আমাকে ভুল কাগজ দিয়েছে, সেই রাষ্ট্রের দেওয়া ভুল কাগজের দায়ে অন্যায় যদি রাষ্ট্র করে, তার শাস্তি কেন জনগণ পাবে? এই সহজ প্রশ্নটার উত্তর দিন তো, এই প্রশ্নটার উত্তর দিন তো। হাজার হাজার মানুষকে যে ছোট ছোট ভুলে ডেকেছেন, আমি আগের দিনও বলেছি, আবার বলছি, আমাকেও ডেকেছিল। কারণ কি জানি না, ফুল ফ্যামিলি নিয়ে ট্রিপে গেছিলাম, লাইনে দাঁড়িয়েছিলাম, বলে এআই এর জন্য স্পেলিং ভুল। এখন এআই এর জন্য স্পেলিং ভুল, লাইনে দাঁড়ালাম, লিস্ট বেরোনোর আগের দিন পর্যন্ত রাতে ঘুমোতে পারছি না, নামটা বেরোবে তো। এই টেনশনের দায় কি বাংলার মানুষের ছিল না আছে? নয়। এবার আপনাদের আমি দ্বিতীয় প্রশ্ন করি, এই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে তো বানান